শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হয়ে ওঠে বললেন প্রধানমন্ত্রী। 21শে পদক প্রদান, বইমেলা উদ্বোধন হচ্ছে আজ। মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত, সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের রায়, আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21শে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজে পরিচায়ক নয়। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, জ্ঞান, বিজ্ঞানের সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনে অসামান্য গৌরবোজ্জ্বল অবদানের জন্য 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21শে পদকে ভূষিত হয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড ওয়ারফেজ, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রহমান। শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির ইতিহাসে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। 21 জাতির আত্মপরিচয়ের স্মারক, সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। অপরদিকে 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী গুণী কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে 21শে পদকে ভূষিত করেছি। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয় একদিন সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলে জানান তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে।
আমি বিশ্বাস করি শিক্ষা গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা সাহিত্য শিল্পকলা বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্মান তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21শে পদক চালু করেন। এ পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9 প্রতিষ্ঠানকে 21শে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। সকাল 11:15টার দিকে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন তিনি। কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান সকালে বাংলাদেশ ব্যাংকে গেলে 3 ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, আগে কাজ শুরু করতে চান, পরে কথা বলা যাবে। নতুন গভর্নর দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, BFIU প্রধান ও প্রধান অর্থনীতিবিদ এবং পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:30টার পর তিনি সচিবালয়ে যান। গতকাল তাকে কেন্দ্রীয় ব্যাংক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া আহসান এইস মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন। 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে এই রায় দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ জানায়, আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যুদণ্ড কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। এজাহার অনুযায়ী 1971 সালের 26 মে 15-20 জন রাজাকার এবং 25-30 জন পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর সদস্য বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চাপড়ি ও তেলিগাতিতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষদের উপর হামলা চালায়। 40-50টি বাড়িঘরে লুটপাট, বাড়িঘর অগ্নিসংযোগে ধ্বংস করে। 2 জন নিরীহ মানুষকে হত্যা করে। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অ্যাটাক বা ক্রাইম ছিল, কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া চাঁদাবাজ সন্ত্রাসীরা। কিলার বাদলের ইশারায় চলা এই চক্রটি মোহাম্মদপুরের কয়েকটি পয়েন্ট থেকে মাদক কারবার ও চাঁদাবাজিতে মাসে তোলে কোটি টাকারও বেশি। মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধে পুলিশ সতর্ক অবস্থানে দাবি করলেও মাঠের চিত্র একেবারেই ভিন্ন। রিপোর্ট ফজলে রাব্বির। ঘড়ির কাঁটায় রাত 10:20। রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরখা পরা কয়েকজন যুবক দেশীয় অস্ত্র হাতে দৌড়াচ্ছে। এর কয়েক মিনিট আগে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে জখম করে তারা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার নেতৃত্ব দেয়া রাব্বি স্থায়ীভাবে পরিচিত জাওরা রাব্বি নামে। এর আগে গেল 21 ফেব্রুয়ারির একটি ফুটেজে দেখা যায় দিনে দুপুরে মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে শ্রমিক নেতা রাসেল ও মামুনের ওপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। মূলত সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে বাধা দেওয়ার কারণেই এই হামলা। হাউজিং এর ভিতরে স্পোর্ট হিরোনের স্পোর্ট যুব সমাজ বন্ধ করার জন্য আমরা ববিহাট জাতের পক্ষের থেকে শ্রমিক দলের থেকে স্পোর্ট বন্ধ করে দিয়েছিলাম। স্পোর্টটা বন্ধ করে দিয়েছি, চাঁদা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে 5 থেকে 7 জন লোক আইসা এলোপাতালি বড় বড় ছুরি দেওয়া কোপানো শুরু করছে। মোল্লা কাউসার, ক্লিয়ার বাদল, গিরেজ সোহেল, তারপরে কালা ফারুক, ওরবেক, এরা হলো ওই বাদল ক্লিয়ার বাদলের লোক। মা একজনই সব, এটা আপনার ক্লিয়ার বাদল। হ্যাঁ, সব নিয়ন্ত্রণ ওনার, মোহাম্মদপুরে সব নিয়ন্ত্রণ ওনারই। ওনার নিয়ন্ত্রণ ছাড়া কিছুই চলে না, সব পুরা। হ্যাঁ, ওনার নিয়ন্ত্রণ নেই। আপনি ওখানে কিছু করতে হলে ওনার নিয়ন্ত্রণ ছাড়া করতে পারবে না, কেউ ছাড়া কিছু করতে পারবে না। একটা বিল্ডিং নিতে গেলেও তার নিয়ন্ত্রণ লাগবে, চাঁদা দিতে হবে। স্থানীয়রা বলছেন দূরে থেকে এসব হামলার নেতৃত্ব দেয় কিলার বাদল, যার ডান হাত হিসেবে আছে মোল্লা কাউসার ও গ্যারেজ সোহেল। মোহাম্মদপুর এলাকার বিভিন্ন দোকানপাট ও স্ট্যান্ড থেকে চাঁদা তোলায় তাদের পেশা। বাধা দিলেই চালানো হয় হামলা। গেল 19 ফেব্রুয়ারি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে চাঁদা দাবি করা কালা ফারুকু এই গ্রুপের সদস্য। পুলিশের দাবি চাঁদাবাজি বন্ধে মাঠে সতর্ক অবস্থায় তারা। একটি গ্রুপের আমরা নাম পেয়েছি, তো একটি নাম আমাদের কাছে বেশি আসছে, সেটা জাওরা রাব্বি। তো জাওরা রাব্বির অধীনস্থ আরও কিছু তার সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের নাম আমরা পেয়েছি। আপাতত আমরা তদন্তের স্বার্থে সেটি বলছি না। তো এই জাওরা রাব্বির ওপরে কারা রয়েছে, তার হ্যান্ডস কারা রয়েছে, আমরা সবাইকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। ক্ষমতাধরদের আশকারাতেই মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দাপিয়ে বেড়াচ্ছেন এই চাঁদাবাজরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক। রাশিদা তালিব ও ইলহান ওমরের কংগ্রেস সদস্যপদ কেড়ে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপত্তিকর নানা বিষয়ে এই দুই নেত্রীর উপর চরম ক্ষোভ ঝেড়েছেন তিনি। ডেমোক্র্যাট পার্টির এই দুই মুসলিম কংগ্রেস ওমেন গত মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের সময় সরকারের ফিলিস্তিন আর অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছিলেন। রাশিদা তালিব ফিলিস্তিনি বংশোদ্ভূত আর ইলহান ওমর সোমালীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইলহান আর রশিদাকে উদ্দেশ্য করে দীর্ঘ বক্তব্যে ট্রাম্প লিখেছেন, তারা যে দেশ থেকে এসেছেন সেখানে পাঠিয়ে দেওয়া উচিত। ট্রাম্প প্রশাসনের মুসলিম বিদ্বেষী নীতির বিরুদ্ধে বরাবরই সরব ভূমিকা রেখে আসছেন এই দুই মুসলিম কংগ্রেস ওমেন। গত 27 জানুয়ারি মিনেসোটায় একটি অনুষ্ঠানে হামলার মুখে পড়েন ট্রাম্পের কট্টর সমালোচক ইলহান ওমর। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে জাতি সমৃদ্ধ হয়ে ওঠে বললেন প্রধানমন্ত্রী। 21শে পদক প্রদান, বইমেলা উদ্বোধন হচ্ছে আজ। মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত, সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগের রায়, আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।